আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের গল্প প্রাপ্তি ইসলামিক গল্প পর্ব ৩। চলুন নূরের আয়নায় প্রতিদিন আলোর গল্প শুনি ইনশাআল্লাহ। ২২টা বছর যেই বাবা মায়ের সান্নিধ্যে বড় হয়েছে, সেই বাবা মাকে ছেড়ে আসার কষ্ট, সন্তানতুল্য ছোট ভাইটাকে ছেড়ে আসার কষ্ট, নতুন পরিবেশের ভয় এবং যার হাত ধরে এই অজানায় পাড়ি জমালো তাকেই স্বামীরূপে না পাওয়ার কষ্ট মাহিবাকে একাকার করে দিচ্ছে। আহমাদের কথায় ভবিষ্যৎ ভাবতে বাধ্য হচ্ছে মাহিবা। এই রাতটা নিয়ে তার অনেক স্বপ্ন ছিল, ভয় ছিল, কিন্তু যেটা স্বপ্ন ছিল, যার জন্য ভয় ছিল, তেমন কিছুই হলো না। উল্টো ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়ে গেল মেয়েটা। সারা জীবন ছেলেদের থেকে দূরত্ব তৈরি করে আসা মাহিবা ভাবছিল স্বামী নামক পুরুষটার সাথে সে সহজ হবে কিভাবে। কিন্তু এখন শঙ্কা মিশ্রিত দীর্ঘশ্বাস ফেলে মেয়েটা পরক্ষণেই ভাবে, না, আমাকে হতাশ হওয়া যাবে না। মানুষটা তো খারাপ না, তার মাঝে মানবিকতা আছে। একজন মানুষের চিন্তাভাবনা ভিন্ন হতেই পারে, কিন্তু বিয়ে নিয়ে তার এই বিরক্তিকে আমি শান্তিতে রূপান্তর করব। আল্লাহ যখন তাকে আমার জীবনে পাঠিয়েছেন, তার মানে সে আমারই। আমি পারবো ইনশাআল্লাহ। তুমি সহায় হয়েও আল্লাহ। ভাবনার রাজ্যে ঘুরতে ঘুরতে ঘুম নামে মেয়েটার দু চোখে। অ্যালার্মের শব্দে ঘুম হালকা হয়ে আসে আহমাদের। এদিক ওদিক হাত বাড়িয়ে অ্যালার্ম বন্ধ করে সে। আর মোড়া ভাঙতে যেয়ে হাত পড়ে নরম কিছুর উপরে। কিসের উপর হাত দিয়েছে চোখ বন্ধ করেই ভাবতে থাকে আহমাদ। আস্তে ধীরে নিদ্রামগ্ন চোখ খুলে দেখে এক ঘুমন্ত নারীকে, যার বাহুর উপর বিচরণ করছিল তার হাত। জীবনে প্রথম নিজ বিছানায় অন্য নারীকে দেখে ভ্যাবাচাকা খেলেও পরে মনে পড়ে এটা তার সদ্য বিয়ে করা বউ। বউ, তার নিজের বউ। ভাবতেই কেমন একটু ভালো লাগলো না। নিজের খেয়ালে ডুবে থেকেই আহমাদ তার হাত মাহিবার বাহু থেকে মুখের দিকে নিয়ে যায়। ঘুমানোর সময় মেয়েটা হালকা গোলাপি রঙের একটা ওড়না পরে ঘুমিয়েছে। কপালের দিকের কিছু ছোট ছোট চুল চোখের দিকে এসে এলোমেলো হয়ে আছে। সেই চুলগুলোই খুব যত্ন নিয়ে সরিয়ে দেয় আহমাদ। দেখতে থাকে তার ঘুমন্ত বউকে। মেয়েটাকে দেখলে তার প্রথমেই মনে হয় মেয়েটা একদম বাচ্চা। ঘুমাচ্ছেও কেমন বাচ্চাদের মতো গুটিসুটি করে। আহমাদের হাতের ছোঁয়ায় একটু নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়ে মাহিবা। মাহিবা নড়তেই সংবিত ফিরে পায় আহমাদ। সে এতক্ষণ একটা মেয়ের দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল। শুধু তাই নয়, মুখেও হাত দিয়েছিল। ভাবতে নিজের প্রতি নিজেই বিরক্ত হয় আহমাদ। কাল রাত থেকে মেয়েটাকে দেখলেই সে সব বিরক্তিকর কাজ করে যাচ্ছে। অন্য মেয়েদের যেখানে বিরক্ত ডাকত, সেখানে এই মেয়েকে দেখলে কেমন অন্যরকম অনুভূতি তৈরি হচ্ছে তার হৃদগঠনে। সেটা কি শুধুই তার বউ বলে? আর ভাবতে পারে না আহমাদ। ফজর নামাজ পড়ার উদ্দেশ্যে উঠে পড়ে। অজু করে এসে দেখে মাহিবা এখনও ঘুমোচ্ছে। কাল রাতে দেখেছিল মেয়েটা নামাজ পড়ে, বেশভূষা দেখেও তাই মনে হয়েছে। তাই ডাকতে যায় তাকে। মাহিবার শিরনে দাঁড়িয়ে আস্তে আস্তে ডাকে, মাহিবা উঠুন, ফজরের আজান দিয়েছে, নামাজ পড়ে নিন। মাহিবা, মাহিবা উঠুন। ঘুম ঘুম চোখে পিটপিট করে তাকায় মাহিবা। আহমাদকে তার এত কাছে দেখে তড়াক করে লাফ দিয়ে উঠে বসে। আহমদ মাহিবাকে এভাবে উঠতে দেখে বলে, আরে আস্তে, নামাজ পড়ার জন্য ডাকলাম। কথাটা শুনতেই অদ্ভুতের শান্তি খেলে মাহিবার মনে। তার ব্যক্তিগত পুরুষ তাকে ডাকছে নামাজ পড়ার জন্য। লোকটা কত ভালো। ভাবতেই ঠোঁটের কোণে ভেসে ওঠে নির্মল এক হাসি রেখা। যে হাসি দেখে বুকে কাঁপন ধরে আহমাদের। দ্রুত চোখ সরিয়ে জায়নামাজ বিছিয়ে নেয় সে। আহমাদকে বাসায় নামাজ পড়তে দেখে মাহিবা জিজ্ঞেস করে, বাসায় নামাজ পড়বেন? হ্যাঁ। তাহলে একটু দাঁড়ান, আমি অজুটা করে আসি, একসাথে পড়ব নামাজ, বলেই ছুটে যায় ওয়াশরুমে। এই মুহূর্তে এসে আহমাদ বুঝতে পারে মেয়েটা চঞ্চল। স্মিত হেসে মাহিবার জন্য একটা জায়নামাজ বিছিয়ে রাখে পেছনে। অজু করে এসে নিজের জন্য জায়নামাজ বিছিয়ে রাখা দেখে প্রশান্তির হাসি হাসে মাহিবা। হিজাব পরে নামাজের জন্য দাঁড়ালে আহমাদ বলে, মুখ মুছবেন না? হাত মুখ ধুয়ে এসে মুছতে মাহিবার ভালো লাগে না। এই ভেজা হাত মুখে বাতাস লাগে যে ঠান্ডা ঠান্ডা লাগে, এটা সে উপভোগ করে। তাই বলে, সমস্যা নেই, এমনিতেই ভালো লাগে আমার। নতুন জীবনের নতুন সকালে কাতারবন্দি হয়ে নামাজ আদায় করে এক যুগল। নামাজ শেষে মাহিবা নিজের আনা কোরআন থেকে সূরা আর রহমান তিলাওয়াত শুরু করে। অপরদিকে ক্লান্ত আহমাদ আবার ঘুমানোর প্রস্তুতিতে বিছানায় শোয়া মাত্রই শুনতে পায় মধুর কণ্ঠে তিলাওয়াত। বিষয় নিয়ে চেয়ে থাকে মাহিবার পানে। অনেক বেশি বিস্মিত হচ্ছে সে আজকাল। প্রায় 15 মিনিট পর যখন মাহিবা তিলাওয়াত থামায়, সংবিত ফিরে পায় আহমাদ। মনে মনে বলে, মাশাআল্লাহ, অসাধারণ। নড়ে চড়ে বলে, এই কোরআনটা কার? মাহিবা ভেবেছিল আহমাদ হয়তো ঘুমিয়ে পড়েছে। আহমাদের কণ্ঠে পিছনে তাকায় মাহিবা।
দেখে সে সম্পূর্ণ জাগ্রত। উত্তর দেয়, আমার। আনার কি দরকার ছিল? সবার বাসায় তো কোরআন থাকে। না, সেজন্য না, আসলে আমি যখন প্রথম কোরআন ঝরি, আব্বু এটা কিনে দিয়েছিল। আমার জীবনে প্রথম কোরআন এটা। তারপর তো কতই রং বেরঙের কোরআন কিনলাম, কিন্তু এইটার মায়া ছাড়তে পারি না, তাই নিয়ে এসেছি। আপনি কি রাগ করেছেন? মাহিবা শেষ প্রশ্নটা বেশ ভয়ে ভয়ে করল, কেননা আহমাদ তার শ্বশুর বাড়ি থেকে কিচ্ছু নেয়নি। মাহিবার বাবা উপহারের কথা বললেও সরাসরি সে নাকচ করে দিয়েছে। তার বক্তব্য, মেয়ে দিয়েছে এটাই অনেক, আর আমার যা আছে তাই দেখে যদি আসতে চায় তাহলে আসবে, না হলে না। উপহার নামের একটা কিচ্ছু আমি নেব না। আহমাদ শান্ত কণ্ঠে উত্তর দেয়, না, রাগ করার কি আছে? আহমাদের শান্ত কণ্ঠে যেন একটু আশকারা পেল মাহিবা। আচ্ছা, একটা কথা বলি। বলুন। আমি বেশ কিছু বই কিনেছিলাম কলেজে থাকাকালীন সময় থেকে, বেশিরভাগই আমার জমানো টাকায় কলেজের। আজকে তো আমাদের ওই বাসায় যাওয়ার কথা। আসার সময় কি আমি ওই বইগুলো আমার সাথে আনতে পারি? কোনো বাচ্চা যেভাবে কিছুর বায়না ধরে, মাহিবার অনুরোধ আহমাদের কাছে তেমনই লাগলো। এমনভাবে বললে কি কেউ না করতে পারে? আহমাদও পারল না, নরম কণ্ঠে বলল, আনতে পারেন। মাহিবা যেন আকাশের চাঁদ হাতে পেল, উচ্ছ্বসিত কণ্ঠে বলল, জাযাকাল্লাহু খাইর। আহমদ ভ্রু কুঁচকে বলল, মানে? হাসি মুখেই মাহিবা উত্তর দিল, এর মানে হলো আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক। এই যে আপনি আপনার ঘরে আমার বইগুলোকে জায়গা দিবেন, তার বিনিময়ে আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দেন, এই দোয়া করলাম। দোয়াটা সুন্দর না? বই আনার অনুমতি পেয়ে মাহিবার যেন উচ্ছ্বাসের শেষ নেই। আনন্দটা খেয়াল করল আহমদ। দোয়াটাও ভালো লাগলো তার কাছে। অনেক সময় এমন হয়, কারো কোনো উপকারের ধন্যবাদ বলতে আমাদের ভালো লাগে না, কারণ তার উপকারটাই এমন। এর বিনিময়ে যেন কিছু দিতে পারলে আমরা শান্তি পাই। সেই ক্ষেত্রে এই দোয়ার থেকে উত্তম আর কি হতে পারে, যে আমি তার জন্য আল্লাহর কাছে উত্তম বিনিময় চেয়ে দিলাম। আমাদেরও ভালো লাগলো বিষয়টা। আসতে বলল, সুন্দর। মাহিবা খেয়াল করল তার বরটা বেশি কথা বলে না। কাল রাত থেকেই দেখল, এখন মনে হচ্ছে মানুষটা ক্লান্ত বেশ, কেমন আস্তে আস্তে কথা বলছে। নরম কণ্ঠে সে জিজ্ঞেস করে, আপনার কি ক্লান্ত লাগছে? এক কাপ চা এনে দে। অনাকাঙ্ক্ষিত মানুষের থেকে কাঙ্ক্ষিত কথা শুনে চমকায় আহমাদ, থমকাও খানিক। মেয়েটা তাকে বুঝে ফেলছে কিভাবে? কাল রাত থেকেই দেখছে। চা খেতে মন চাইলেও ভদ্রতার খাতিরে বলে, আপনি তো এখানে নতুন, আপনার কষ্ট হবে। থাক, সমস্যা নেই, একটু ঘুমিয়ে গেলেই ঠিক হয়ে যাবে। লোকটা তার কষ্টের কথা ভাবছে। কথাটা মাহিবার কাছে এত ভালো লাগলো, মনে হলো যেন এইটুকু কথার বিনিময়ে সে যে কোনো কষ্ট হাসি মুখে বরণ করে নিতে প্রস্তুত। আবারও হাসি ফুটল তার চঞ্চল কামায়। উচ্ছল কণ্ঠে বলল, নতুন তো কি হয়েছে, আস্তে আস্তে চিনে যাব ইনশাআল্লাহ। এখন থেকেই না হয় চেনার মিশন শুরু করি। বাইরে কেউ না কেউ তো আছে, ওনাদের কাছে শুনে নিব, আমার একটু কষ্ট হবে না। আপনি 5 মিনিট অপেক্ষা করুন, ঘুমাবেন না কিন্তু, হ্যাঁ? আমি যাচ্ছি। কথা শেষে উচ্ছল পায়ে ঘর থেকে বের হলো মেয়েটা। আহমদ খেয়াল করল, মাহিবা যখন বলল আমার একটুও কষ্ট হবে না, তখন যেন মেয়েটার মুখে সর্বসুখী ভাব ছিল। আশ্চর্য, ওর আত্মীয় স্বজনে বাড়ি ভর্তি হলেও এই মুহূর্তে ড্রয়িং রুমে কোনো পুরুষ মানুষ দেখল না মাহিবা। গুটি গুটি পায়ে এগিয়ে গেল সামনের সোফায় উপবিষ্ট মানবীর দিকে। মহিলাকে কাল দেখেছিল, আমার সম্ভবত খালামণি বলে ডাকছিল। সেই হিসেবে দেখতে গেলে তার খালা শাশুড়ি। নম্র স্বরে সালাম দেয় মাহিবা। আসসালামু আলাইকুম খালামণি। অপরিচিত কণ্ঠের সম্বোধনে খিরে তাকান ভদ্রমহিলা। নতুন বউকে সালাম দিতে দেখে খুশি হন মনে মনে। সালামের উত্তর নিয়ে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার বৌমা, এত সকালে বের হলে? কোনো সমস্যা? না খালামণি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। তাহলে কিছু দরকার? খানিক ইতস্তত করে মাহিবা। লজ্জাও পায় বোধ হয়। বিষয়টা খেয়াল করেন মধ্যবয়স্ক নারী। ভরসার হাত মাথায় দিয়ে বলেন, কোনো সমস্যা হলে বল মা, আমি তো তোমার মায়ের মতোই। এই একটা কথাই যেন সমস্ত জড়তা কাটাতে সক্ষম। মা এমনই একটা ভরসার জায়গা, যার মতো করে নিজেকে উপস্থাপন করতে চাইলে সেও ভরসাপূর্ণ হয়ে ওঠে। ধীর গলায় মহিবা বলে, খালামণি, ওনার মাথা ব্যথা করছে, একটু চা খেলে মনে হয় ভালো লাগতো। আমি কি একটু চা বানাবো? আপনি একটু সাহায্য করবেন? মেয়েটার খালামণি ডাকে যেন মায়া ঝরে পড়ছে। এত সুন্দর করে তো ওনার নিজের ভাগ্নিগুলোও ডাকে না, আবার আমাদেরও খেয়াল রাখছে। যাক, আপার ভাগ্যে একটা ভালো বউ জুটেছে। তবে কি জানে আসলেই ভালো নাকি? অন্য চিন্তা মাথায় জায়গা না দিয়ে খুশি মনে মাহিবাকে নিয়ে চললেন রান্নাঘরের দিকে। প্রফুল্ল কণ্ঠে বললেন, অবশ্যই অবশ্যই, চলো দেখি। মাহিবা আশেপাশে তাকিয়ে তার শাশুড়িকে খোঁজে। তাকে রাতে দেখেছিল, এখানে কোথাও নেই। এই পর্যায়ে খালা শাশুড়িকে জিজ্ঞেস করে মাহিবা, খালামণি, মা কোথায়? এখনো ওঠেনি?
শাশুড়ির খোঁজ নেয়াতে এবার মনে হলো আসলেই মেয়েটা ভালো। উত্তরে বললেন, তোমার মা একটু অসুস্থ, কাল রাত থেকে পায়ের ব্যথা বেড়েছে, তাই আমি জোর করে শুইয়ে রেখে এসেছি। মনে মনে উদ্বিগ্ন হলো, সেটা প্রকাশ করল না মাহিবা। চা বানাতে বানাতে জিজ্ঞেস করল, আপনি চা খাবেন খালামণি? আপনার জন্য 1 কাপ বানাই? বিনয় প্রকাশ পেল মাহিবার স্বরে। খুশি হলেন শিউলি বেগম। বললেন, বানাবে? বানাও, দেখি নতুন বউয়ের হাতের চা কেমন। হাসিমুখে মাহিবা বলে, খারাপ হলে কিন্তু রাগ করবেন না খালামণি, শিখিয়ে দিয়েন। অবশ্যই, শিখিয়ে তো দিতেই হবে। 10টা না 5টা না, একটা মাত্র ছেলের বউ আমার আপার, শেখাতে তো হবেই। চা বানানো শেষে শিউলি বেগমের হাতে 1 কাপ চা দিয়ে আরেক কাপ চা নিয়ে ঘরের দিকে যায় মাহিবা। ঘরে এসে দেখে আমার বিছানা হেলান দিয়ে বসে আছে। আপনার চা? চোখ খোলে আমাদ। জিজ্ঞেস করে, বাইরে কেউ ছিল? জি, খালামণি ছিল। ও আচ্ছা আচ্ছা। দ্রুতই চা শেষ করে পেলে আমাদ। এতক্ষণে খেয়াল হয় মাহিবা চা খায়নি। এভাবে তাকে না জিজ্ঞেস করে খেয়ে ফেলাটা অভদ্রতা মনে হয়। জিজ্ঞেস করে, আপনি চা খেলেন না? চিন্তায় বুঁদ হয়ে থাকা মাহিবা প্রশ্নের জবাবে বলে, না সমস্যা নেই, আপনি খান। খাওয়া শেষ। বিছানায় গায়ে এলিয়ে দিতেই মাহিবা বলে, খালামণি বললেন কাল রাত থেকে নাকি মায়ের পায়ের ব্যথা বেড়েছে, চলেন দেখে আসি মাকে। মায়ের এই খবর জানত না আমাদ। তড়িগড়ি করে উঠে বলে, আশ্চর্য, আমাকে এই কথা যে একবার কেউ জানানোর প্রয়োজন মনে করল না। আগে পিছে না দেখে মায়ের ঘরের দিকে ছোটে। ভেজানো দরজা ঠেলে ঢুকতে গেলেই মাহিবা বাধা দেয়। দাঁড়ান, নক করে নিন আগে। পেছনে ফিরে মাহিবাকে দেখে আমাদ। মেয়েটার আগমন খেয়াল করেনি সে। বিরক্ত হয়ে বলে, আমি কি মায়ের অপরিচিত কেউ? জিজ্ঞেস করে ঢুকতে হবে কেন? অপরিচিত বলে কথা না, প্রাইভেসি বলে একটা বিষয় আছে। মা হয়তো ভেতরে এমন কোনো অবস্থায় থাকতে পারে যেখানে আপনি উপস্থিত হলে দুজনই বিব্রত হয়ে পড়বেন। এটা নবীজির আদেশ, নিজের ঘর ছাড়া অন্য কারো ঘরে ঢোকার সময় অনুমতি নেওয়া সুন্নাহ। কথাগুলো যৌক্তিক শোনালো আমাদের কাছে। কার্টিসি বলে তো একটা কথা আছে। সে অবশ্য অন্য কারো ঘরে যাওয়ার সময় অনুমতি নিলেও মায়ের ঘরে ঢোকার সময় কখনো এসব ভাবেনি। তবে ভাবা উচিত বলে মনে হলো। নক করল। আমাদ, আসবো? শব্দ পেয়ে দরজা খুলে দিলেন শিউলি বেগম। আরে আমাদ, তোর নাকি মাথা ব্যথা? তা মাথা ব্যথা নিয়ে এখানে কি? মার ব্যথা বেড়েছে এটা আমাকে জানাওনি কেন? কই মা, দেখি সরো। শিউলি বেগমকে সরিয়ে দিয়ে ঘরে ঢোকে আমাদ। ততক্ষণে উঠে পড়েছেন সালেহা বেগম। এই যে এখানে। কিরে, এমন তাড়াহুড়ো কিসের? মায়ের পাশে বসতে বসতে আমাদ বলে, কিসের আবার? তোমার পায়ের ব্যথার কথা আমাকে বলনি কেন? ছেলে বিয়ে দিয়েছি, এখন কি সব কথা চাইলেই বলা যায় নাকি? এসব আজাইরা যুক্তি দেখাবো না, ফালতু কথা বলে। মলমটা দিয়েছ পায়ে? ইয়ে, দাওনি না? দাঁড়াও, আমি দিয়ে দিই। মা ছেলের কথায় ঘটনা পরিষ্কার মাহিবার কাছে। মলম না দেওয়াতেই পায়ের ব্যথা এত বেড়েছে। মাহিবা বলে, কোথায় মলম? আমাকে বলেন, আমি নিয়ে আসি। এতক্ষণে ওকে খেয়াল করে সবাই। সালেহা বেগম তাড়াহুড়ো করে বলেন, কিরে, নতুন বউকে নিয়ে চলে এসেছিস? এখনই শাশুড়ির সেবা শুরু করবে নাকি তোর জন্য? আমি আনিনি, তোমার বৌমাই আমাকে বলেছে তোমার কথা। না হলে কেউ তো আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি। ওই যে ড্রেসিং টেবিলের ড্রয়ারে আছে। ওষুধ নিয়ে আসে মাহিবা। শাশুড়ির সামনে এসে ধীর কণ্ঠে অনুমতি চাইতে বলে। আমি দিয়ে দিই। অবাক হয় সকলেই। বিয়ের পরদিনে শাশুড়ি সেবার এমন ঘটনা মনে হয় কারো জানা নেই। সালেহা বেগম মনে মনে হাসেন। মানুষ চিনতে ভুল করেননি তিনি। আমার ভাবে মেয়েটাকে আসলেই এমন নাকি নাটক করছে। শিউলি বেগম বলেন, দাও দাও, তোমার শাশুড়ি তুমি তো দেখবে। আমরা আজ আছি, কাল নেই। ধীরে সুস্থে পায়ের গোড়ালিও তার আশপাশের জায়গায় মলম দিতে থাকে মাহিবা। সকলেই তার দিকে তাকিয়ে। বিষয়টা বুঝতে পেরে অস্বস্তি ঘিরে ধরে তাকে। একবার চোখ উঠিয়ে সবাইকে দেখে আবার চোখ নামিয়ে জড়তা ভরা মুখে বলে, ইয়ে, এরকম করে তাকিয়ে থাকলে তো লজ্জা লাগে। কথা শুনে এবং কথার ধরন দেখে হেসে দেয় সকলেই। এই প্রথম আমাদের হাসি দৃষ্টি গোচর হয় মাহিবার। মনে মনে আওড়ায়, মাশাল্লাহ। সালেহা বেগম বলে ওঠেন, এই, কেউ দেখবে না আমার বৌমাকে। এই শিউলি, চোখ সরা, দেখছিস না ও লজ্জা পাচ্ছে? রসিকতাপূর্ণ এই কথার আবার হেসে ওঠে সকলেই, বাদ যায় না মাহিবাও। সেইক্ষণে ঘরে প্রবেশ করেন সালেহা বেগমের বড় বোন শেফালি বেগম। এক ভাই 3 বোনের মাঝেই তিনিই সবার বড়। তারপর ভাই, সালেহা এবং সবার ছোট শিউলি। ঘরে ঢুকে হাসি খুশি পরিবেশ দেখে চোখ সরু করে তাকান সবার দিকে। কিরে, আমাকে রেখেই সবাই হাসছিস কেন? বল দেখি, আমিও একটু হাসি। হাসি মুখে শিউলি বেগম বলেন, তেমন কিছু না বড় আপা, দেখছি মেজো আপার বউ ভাগ্য আল্লাহ দিলে ভালোই। এসেই কেমন শাশুড়ির সেবা করছে দেখেছ? তীক্ষ্ণ দৃষ্টিতে মাহিবাকে পরখ করেন শেফালি বেগম। তাই নাকি? তেমন হলে তো ভালোই। মাহিবার দিকে দৃষ্টি রেখেই তার কাছে এসে দাঁড়ান শেফালি বেগম। হুট করে মেয়েটার থুতনিতে হাত রেখে মুখ উঠিয়ে এদিক ওদিক ঘুরিয়ে দেখেন। হাসি মুখে থাকলেও বড়া খালা শাশুড়ির আগমনে পরিবেশ কিছুটা নীরব হয়।
তার সম্পর্কে কথা উঠলে বেশ অস্বস্তি বোধ করে মাহিবা। হঠাৎ শেফালি বেগমের আক্রমণে চমকে ওঠে। চেহারা আছে মোটামুটি, কিন্তু রংটা আরেকটু উজ্জ্বল হলে ভালো হতো। নাকটা এত উঁচু কেন গো? কারো রং ভালো না হলে ছেলেমেয়ের রং তো আরো ময়লা হবে। মাহিবা হতচকিত। এভাবে যে চেহারা নিয়ে মতামত দেওয়া যায় সে ধারণা তার ছিল না। নাক কি সে নিজে বানিয়েছে নাকি যে বলবে এত উঁচু কেন? আর গায়ের রং? মাহিবা এ পর্যন্ত তার গায়ের রং নিয়ে তৃপ্ত ছিল। যেমন আল্লাহ তাকে দিয়েছে তেমন নিজের জন্য সর্বোত্তম বলে খুশি মনে মেনে নিয়েছে। না কোনো অসন্তুষ্টি ছিল না, কোনো হীনমন্যতা। শেফালি বেগমের আক্রমণে ভরকে গেল, উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না। এমন চিন্তা চেতনার মানুষকে মুখে বলে কিছু বোঝানো যায় না, এরা ঠেকে শেখে। তার উপরে সে নতুন বউ, এখন কিছু বললেই যদি আবার কিছু মনে করে। থাক বাবা। তবে শিউলি বেগম চুপ থাকলেন না। বড় বোনের কথার বিপরীতে বললেন, এখানে কার গায়ের রং তুমি মহিলা দেখলে বলো তো? আমাদের আমাদ মাহিবাকে পাশাপাশি কি সুন্দর লাগে দেখেছ? আর ছেলে মেয়ে কেমন হবে এসব আল্লাহর ইচ্ছা। না হলে দেখো, তুমি দুলাভাই দুজনেই ফর্সা, তাহলে তোমার সায়নাম সরলা হলো কেন? ছেলের কথা উঠতেই মুখ বন্ধ হয়ে যায় শেফালি বেগমের। শিউলি বেগমের উত্তর শুনে স্মিত হাসে মাহিবা। আমার কিছু বলতে চাইল। শহরের এক প্রান্তে অবস্থিত 3 তলা বাড়ির দোতলায় যেন মানুষের ছোটখাটো একটা ঢল নেমেছে। হবে না? ইয়াসির, বাড়ির বড় ছেলের বিয়ে বলে কথা। বাবা মা, 2 দিকের আত্মীয়, সাথে তাদের ছেলে মেয়ে। কিছুক্ষণ আগেই আবার বৌভাতের আয়োজনে সামিল হয়েছে মাহিবার বাবার বাড়ির লোকজন। লোকে লোকারণ্য মহল। সালেহা বেগমের একার পক্ষে সব দিক সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। হিমশিম খেয়ে যাচ্ছেন মধ্যবয়স্ক মহিলা। বোনেরা আর দেবরটার সাথে আছে বলেই কিছু বাঁচা। কাল থেকে মৃত স্বামীকে ক্ষণে ক্ষণে মন পড়ছে। এই দিনটা নিয়ে কত স্বপ্নই না দেখেছিল মানুষটা। দীর্ঘশ্বাস ফেলে ফের অতিথি আপ্যায়নে মন দেন। ক্ষণকাল পরেই ছুটে ঘরে যান। আলমারিতে কাপড়ের ভাঁজে থাকা ফটো ফ্রেমটা সযত্নে আঁচল দিয়ে মোছেন। আপনার আহাম্মাদের বিয়ে দিয়ে দিলাম ইয়াসির সাহেব, আপনি এলেন না কেন? টুপ করে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ে। ডাক আসলে তড়িঘড়ি করে ছবি আবার আগের জায়গায় রেখে অধরে রেখা টানেন। স্মৃতিকে যত্নে রেখে সময়ের অবগাহনে পা মেলান। নিয়মানুসারে আজকে আহাম্মাদ আর মাহিবা যাবে মাহিবার বাবার বাড়িতে। বৌভাতের আয়োজন শেষ হতেই সালেহা বেগম তাড়া দেন মাহিবাকে গুছিয়ে নিতে। কিরে, তৈরি হয়ে নে, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো। থেমে আবার বলেন, তোকে তুই করে বলছি বলে রাগ করছিস নাকি? প্রসন্ন কণ্ঠে উত্তর দেয় মাহিবা। না মা, কি যে বলেন, আদর করে যা ডাকবেন তাতেই শান্তি। স্বস্তির হাসি হাসে সালেহা বেগম। আচ্ছা শোন, যে গয়নাগুলো এ বাড়ি থেকে দেওয়া হয়েছে সবগুলো পরে যাবি, ঠিক আছে? বাধ্য মেয়ের মতো ঘাড় কাত করে মাহিবা। এরই মাঝে ঘরে প্রবেশ করেন শেফালি বেগম। বউ শাশুড়ির কথার মাঝেই বলেন, কি গো বৌমা, তোমার মামা শ্বশুর, খালু শ্বশুর, চাচা শ্বশুর সবাই বসে আছে, তাদের সাথে তো দেখা করলে না একবারও? যাওয়ার আগে দেখা করে যেও। ইতস্তত করে মাহিবা কিছু বলতে যাওয়ার আগে শাশুড়ির দিকে তাকায়। নীরব সম্মতি দেন সালেহা। খালামুনি, ওনারা আমার জন্যে গায়রে মারাম, ওনাদের সামনে দেখা দেওয়া হারাম। ঈষৎ বিরক্ত করতে শেফালি বলেন, সে আমি জানি, তোমার হুজুর হওয়ার কথা। যাওয়ার সময় বোরখা টোরখা গায়ে দিয়ে একটা সালাম দিয়ে গেলেই হলো, আর কিছু করা লাগে না। ওরাও বসে নেই তোমার সাথে খোশ গল্প করার জন্য। কথার ঝাঁজে বিক্ষিপ্ত হয় কোমল মন। সালেহা বলেন, সে দেখা যাবে, যা তো মাহিবা, আগে গোছানো শুরু কর। শাশুড়ির কথা অনুযায়ী গোছগাছ শুরু করে মাহিবা। যাওয়ার কালে সকলকে সালাম দিয়ে চলে যেতে নিলেই আবার জেকে ধরেন শেফালি। এ আবার কেমন ধারার ভদ্রতা? শ্বশুরদের সামনে মুখ ঢেকে চলে যাচ্ছ কেন? মুখ খুলে কথা বলো। অপেক্ষা করে মাহিবা। শাশুড়ি বা আহম্মদ কেউ কিছু না বললে নিজেই শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে, ওনারা আমার জন্যে গায়রে মারাম খালামণি, ওনাদের সামনে আমার পর্দা করা ফরজ। রাগান্বিত মুখশ্রী করে শেফালি উত্তর দেন, আমাকে পর্দা শেখাও? পর্দা আমিও করি। 2 দিনের মেয়ে এসেছে আমাকে পর্দা শেখাতে? কেমন বউ বানলি সালেহা? বড়দের সম্মান করতে জানে না? ও সামাজিক মেয়ে কথাকার। এই মেয়ে বড়দের যে সম্মান করতে হয় এটা জানো না? নাকি খালি ঘুমটা দিয়ে বসে থাকার কথাই জানো? এই মুহূর্তে ভালো কথা বললেও যে শেফালি বুঝবেন না সেটা বুঝতে পেরেই চুপ থাকে মাহিবা। কষ্ট লাগলো ওর ব্যক্তিগত পুরুষটা ওর হয়ে কিছু বলল না। তবে সালেহা বলে ওঠেন, হাপা, বাদ দাও না, এসব তো আগে থেকেই জানতে, তাহলে এখন আবার এসব কেন? শিউলিও সায় দেন মেজ বোনের কথায়। হ্যাঁ বড় আপা, থামো তো,
যাওয়ার সময় এমন করো না। সালেহা শিউলির কথাকে অগ্রাহ্য করে মাহিবাকে চুপ থাকতে দেখে শেফালি আরও যোগ করেন, আমার ছেলের বউকে দেখেছো? তোমার মতো না, বড়দের সাথে কথা বলতে জানে। ও সামাজিক মেয়ে কোথাকার। না থেমে মাহিবার ননদ আহাম্মাদের ছোট বোন আফিয়াকে উদ্দেশ্য করে বলে, দেখিস আফিয়া, তোর হুজুরনি ভাবির সাথে থেকে থেকে আবার এরকম হয়ে যাস না। উচ্চ মাধ্যমিক পড়ুয়া আফিয়া উত্তরে মুখ বাঁকিয়ে বলে, এসব হুজুরদের আমার একটুও পছন্দ না। যত নষ্টের গোড়া, বোরখার নিচে দিয়ে যত আকাম কুকাম। ধমকে ওঠে আহম্মদ। ঘর থেকে বেরোতেই একবার মেজাজ খারাপ হয়েছে। এই মেয়েটার খ্যাত পোশাক আশাক দেখে মেজাজ আর ঠিক ছিল না। সকালে মেয়েটার জন্য যতটা মনে জায়গা তৈরি হয়েছিল সেটা যেন এক নিমিষেই গায়েব হয়ে গেছে। কিন্তু একটা জিনিস আহম্মদ খেয়াল করল, এতদিন তার ধারণা ছিল যে কোনো মতের, যে কোনো চিন্তার মানুষকে সে শ্রদ্ধা করতে পারে, শ্রদ্ধার চোখে দেখতে পারে। কিন্তু মাহিবার পোশাকের প্রতি বিরক্তি তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সে ততক্ষণই কাউকে শ্রদ্ধা করতে পারে যতক্ষণ তার অবলম্বন করা মত, পথ তার পছন্দ হয়, অন্যথা নয়। নিজের নতুন দিক আবিষ্কার করা আহম্মদ আফিয়ার কথায় বেজায় চটে গেল। যত যাই হোক, সে তো ছোট বোনদের বেয়াদবি শিক্ষা দেয়নি। এসব কি ধরনের কথা আফিয়া? ও বয়সে তোর থেকে বড়, সম্মান দিয়ে কথা বলবি। এসেই আমার ভাইটাকে হাত করে নিয়েছে। মুখ লোটকে বিড়বিড় করে আফিয়া। সালেহা বেগম বলেন, হাপা, কি শুরু করলে? বিয়ের কথাবার্তার সময় তো ও এইরকম পর্দা করে এটা বলেছিল, তাহলে আবার কি হচ্ছে? তুমিও তো জানতে এই কথা। থাক, আমাকে থামিয়ে লাভ নেই। তোরা মা ছেলে দেখ কতদিন এই মেয়ে ভালো থাকে। মনের কষ্ট চেপে রেখে চুপ থাকে মাহিবা। সকলের হিদায়েতের দোয়া করে। সালেহা আবার তাড়া দিতে যেতে গেলেই ছুটে এসে মাহিবাকে জাপটে ধরেন আহম্মদের আরেক ছোট বোন আয়শা। ভাবিমণি, আমাকে নিয়ে যাও না। না না করে সালেহা বেগম বলেন, কালকে না গেলি? আজকে আবার কি? পড়াশোনা লাটে উঠেছে তোমার, আজকে থেকে পড়তে বসবে। যেতে দাও ওদের। সমাপনী পরীক্ষা উঠে গেছে মা, অত চিন্তা নেই। ভাবিমণি তো কালকেই চলে আসবে। যাই না, এমন করো না কেন? বলা বাহুল্য 10 বছর বয়সী আয়শা 5ম শ্রেণীর শিক্ষার্থী। সমাপনী পরীক্ষা পদ্ধতি বন্ধ হওয়ার সুযোগ মোক্ষমভাবে ব্যবহার করতে চাইছে মেয়েটা। মাহিবার দিকে তাকিয়ে আবার বলে, আমাকে নিবে না ভাবিমণি? মেয়েটা এত সুন্দর করে ভাবিমণি ডাকে, কে জানে কোত্থেকে শিখেছে। এসে থেকে তার ন্যাওটা। আয়শাকে জড়িয়ে নিয়ে শাশুড়ির উদ্দেশ্যে বলে, যাক না মা, আমি দেখে রাখবো ইনশাল্লাহ। নিয়ে যাই? আয়শাও মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাক। হেসে ফেলেন সালেহা। দুটোই বাচ্চা, অনুমতি দেন যেতে। তবে সাবধান করে দেন, একদম দুষ্টুমি করবি না যেন। হাসি মুখে মাথা নাড়ায় আয়শা। একদম ভালো থাকবো না। পরপরই জিভে কামড় দিয়ে বলে, এই থুক্কু থুক্কু, একদম দুষ্টুমি করব না। হেসে উঠে সকলে। ভারী পরিবেশ হালকা হয়ে যায় নিমেষে। আহম্মদ মাকে সালাম দিয়ে এগিয়ে যায়। পিছে পিছে আসে মাহিনা আর আয়শা। যাবি কিসে আহম্মদ? প্রাইভেট তো নিলি না? ছোট চাচার ডাকে পেছন ফিরে চায় আহম্মদ। চাচাকে একবার দেখে মাহিবার দিকে দৃষ্টি ফেরা, স্পষ্ট কণ্ঠে বলে, যে প্রাইভেট চাচ্চু দিতে চাইছে সেটা আমার না, চাচ্চুর। গতকাল সেটাতেই করে আপনাকে নিয়ে এসেছি। কাল যার বাড়িতে গেছিলাম সে আমার কিছু ছিল না, কিন্তু আজ যাকে আপনি স্বামী বলে মেনে নিয়েছেন তার নিজস্ব কোনো গাড়ি নেই। আমি দ্বিতীয়বার চাচ্চুর গাড়ি নিতে যাচ্ছি না, আমি লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করব। আপনার কি কোনো সমস্যা আছে? থাকলে আপনার আর আপনার বাড়ির সকলের জন্য চাচ্চুর গাড়ি অ্যাভেলেবেল। বেশ খানিকক্ষণ আগে থেকেই আহম্মদের মেজাজের বিরূপ আবহাওয়া সে লক্ষ্য করছে। কারণ ধরতে না পেরেও জিজ্ঞেস করার সুযোগ হয়নি। দৃঢ় কণ্ঠের প্রত্যেকটা কথা শোনে মাহিবা। কথার ভাঁজে লুকিয়ে থাকা আত্মসম্মান তাকে অভিভূত করে। অভিভূতের মতোই বলে, আপনি আমাকে যেভাবেই রাখবেন আমি সেভাবেই থাকব। আমি আপনার জীবন সঙ্গী। জীবনের প্রত্যেকটা পর্তেই আমাকে পাশে পাবেন ইনশাল্লাহ। পুরো কথা সবাই না শুনলেও মাহিবার সম্মতি বুঝতে পারে। কাছে থাকা শেফালি বেগম মুখ বাঁকান। এসব তার কাছে আদিক্ষেতা। বর কাউকে ধার ধারে না, আবার সাথে এসে ঝুটেছে এমন বউ। ভালোই। প্রসন্ন হন সালেহা বেগম আর শিউলি বেগম। আর একটা মনও একটু নরম হলো বোধহয়। সিএনজি এগিয়ে চলেছে নিজস্ব গতিতে। আহম্মদ আর মাহিবার মাঝে বসে আছে আয়শা। একসময় আহম্মদকে জিজ্ঞেস করে, দাদা ভাই, তুমি তখন বোবা হয়ে গেছিলে? বোনের প্রশ্নে ধ্যান ভাঙে আহম্মদের। বাইরে থেকে দৃষ্টি সরিয়ে আয়শার দিকে তাকিয়ে বলে, কিসের কথা বলছিস?
কখন বোবা হয়ে গেছিলাম? বড় খালামণি যখন এতগুলো কথা বলল ভাবিমণিকে, তখন আমতা আমতা করে আহম্মদ বলে, আমি কি বলতাম তখন? শোনো দাদা ভাই, আমি এখন বড় হয়ে গেছি, 5-এ পড়ি, এই জন্যই বুঝতে পেরেছি। তখন কেন তুমি বড় খালামণিকে বকতে না করলে না? তুমি না ভাবিমণির বর? ছোট বোনের এমন কথায় থমকে যায় আহম্মদ। তার কি সত্যি কিছু বলার ছিল? উত্তর না পেয়ে শিশু মন আবার শুধায়, আচ্ছা দাদা ভাই, আমাকে এভাবে কেউ বকলেও তুমি চুপ থাকতে? তৎক্ষণাৎ মাহিবার জায়গায় আয়শা চলে আসে কল্পনায়। তার ছোট বোনকে কেউ অপমান করছে, এটা চিন্তা করেই যেন মাথা গরম হয়ে আসে। কিন্তু বোনের প্রশ্নের বিপরীতে উত্তর হিসেবে কিছুই পায় না। ভাইয়ের এমন নীরবতায় বিরক্ত হয় ছোট মন। ভাবিমণির দিকে ঘুরে বলে, থাক ভাবিমণি, মন খারাপ করো না, এরপর তোমাকে কেউ কিছু বললে আমি বকে দেব, ঠিক আছে? এই এতক্ষণ সব কথা মনোযোগ দিয়ে শুনছিল মাহিবা। এই ছোট্ট মেয়েটার মাথায় কি গভীর চিন্তা! এক কথায় ভাইকে কত কিছু বুঝিয়ে দিল। মন খারাপের মেঘ কেটে গিয়ে গভীর আনন্দ জায়গা করে নেয় মনে। আল্লাহ তাকে একটা ফুলের কুঁড়ি দিয়েছেন, সঠিকভাবে পরিচর্যা করলে একদিন এই কুঁড়ি পবিত্র ফুল হয়ে প্রস্ফুটিত হবে ইনশাল্লাহ। আয়শাকে জড়িয়ে নিয়ে বলে, এমন একটা ননদিনী থাকতে মন খারাপ হবে কিভাবে আয়শু? দ্বিমত করে ওঠে আয়শা, না না, আমি আয়শু না, আয়শা আয়শা। আমি জানি তো, কিন্তু জানো, আমাদের নবীজির একজন স্ত্রীর নাম ছিল আয়শা। নবীজি তাকে ভালোবেসে ডাকতেন আয়শু, তাই আমি এটা ডাকলাম। তোমার ভালো লাগেনি? বিস্ময়ে ভান বিপেশ যেতে পারে। বিস্ময়ে ভরা কণ্ঠে বলে, আল্লাহ, আমার নাম নবীজি বলেছে, নবীজি নিজের মুখ দিয়ে? আল্লাহ আবার আদর করে সুন্দর করেও ডেকেছে। এতক্ষণ শোনাশুনির এই পর্যায়ে আহম্মদ বলে, তোকে বলেনি, ওনার স্ত্রীকে বলেছে। ভাইয়ের এই কথা পাত্তা না দিয়ে আয়শা বলে, যাকেই বলুক নামটা তো বলেছে, আমার নামটাই বলেছে। আল্লাহ কি ভালো! পরক্ষণেই আবার বলে, এই দাদা ভাই। মাহিবার বাবার বাসায় চলছে জামাই আদরের পর্ব। যত আয়োজন সব যেন আহমাদকে ঘিরে। প্রথম প্রথম ভালো লাগলেও এখন খাবার দাবারের অত্যাচারে আহমাদের নাভিশ্বাস ওঠার জোগাড়। এই কথা বলার মতো মানুষও পাচ্ছে না সে। মাহিবাও যেন এখানে এসে উড়ন্ত প্রজাপতি হয়ে গেছে। এসে থেকে তার টিকিটের দেখা মেলেনি। সঙ্গে জুটেছে তার বোন আয়শা, দুটোই এক চঞ্চল প্রজাপতি। বোনকে এক নজর দেখার জন্য ঘর থেকে বের হয় আহমাদ। ড্রয়িং রুমে বা রাখতেই শাশুড়ি হই হই করে ওঠেন, তোমার কিছু লাগবে বাবা? আমাকে ডাকলেই পারতে, কষ্ট করে আসতে গেলে কেন? না কিছু লাগবে না, ওই আয়শা বিরক্ত করছে নাকি তাই দেখতে আসলাম। আয়শা আর মাহিবা তো বাবুর ঘরে, তুমি যাও ওই ঘরে, ওরা তিনজনই ওখানে। আচ্ছা। একা বসে বোর হওয়ার থেকে বরং বাচ্চাদের সাথে সময় কাটানো যাবে, এই কথা ভেবে মাহিদের ঘরের দিকে পা বাড়ায় আহমদ। কিন্তু ঘরের সামনে এসেই তার চক্ষু চড়ক গাছ। মাহিদ শুয়ে আছে বিছানায়, ঠিক শুয়ে আছে নয়, তাকে শুইয়ে রাখা হয়েছে। আর তার পেটের উপর বসে তাকে সমানে কিল ঘুষি মেরে যাচ্ছে মাহিবা, আর বলে চলেছে, কত বড় সাহস! একদিন আমি বাড়ি নেই আর আমার গাছের দিকে তোর লচর যায়। আমার গাছের যেই কয়টা পাতার ফুল ছিঁড়েছিস, তোর মাথার সেই কটা চুল আমি গুনে গুনে ওঠাবো। বেয়াদব কোথাকার! আব্বু আম্মু কি তোরে ভাত দেয় না আমার গাছের ফুল পাতা ছিঁড়িস খাইতে? ছাগল তুই! আম্মু আম্মু, তুমি যদি তোমার ছেলেরা এখন না মারো, আমি কিন্তু মেরে ওরে ভর্তা বানায় ফেলবো, বলে দিলাম। শিগগিরই আসো আম্মু, আম্মু! পাশেই আয়শা মাহিবাকে উৎসাহ জুগিয়ে চলেছে। এমন ধারার যুদ্ধ কোনোদিন সে দেখেনি। আহমদ সে সুযোগই দেয়নি তাকে, তাই বিষয়টা তার কাছে নতুন। বাহ ভাবিমণি, তুমি তো সুপার ওম্যান, গুড গুড, চালিয়ে যাও। দরজার দিকে পেছন ঘুরে থাকায় আহমদকে দেখেনি মাহিবা, কিন্তু এদিকে আহমদ বাকরুদ্ধ। মাহিবার চিৎকারে তার মা রান্নাঘর থেকে ছুটে এসে দেখেন দরজায় স্তম্ভিত আহমদ আর ভেতরে তৃতীয় বিশ্বযুদ্ধ। মনে মনে মেয়েকে হাজারখানেক বকা দিতে ভুলেন না। বিয়ে হয়ে গেছে, তাও এই মেয়ের বুদ্ধিশুদ্ধি হয় না আল্লাহ। জামাইয়ের সামনে এসব কি? এমন ডাকাত রূপ দেখে আজকেই তোরে রেখে যাবে, বোকার হদ্দ কোথাকার। বিড়বিড় করতে করতে এসে দুম করে কিল বসিয়ে দেন মাহিবার পিঠে। থেমে যায় মাহিবা, মাকে দেখে বলে, আমারে মারলা কেন? তোমার ছেলেরে মারো, ও আমার গাছের দিকে হাত দেয় কোন সাহসে? চিৎপটাং হয়ে শুয়েল মাহিদ বলতে থাকে, শোন, তোর এখন বিয়ে হয়ে গেছে, তোর বাড়ি হইল শ্বশুর বাড়ি, আর এইটা আমার বাড়ি। এখানে যা আছে তাও আমার। তুই আসছিস, মেহমানের মতো থাক, খেটে বিদায় হ। গাছ টাছ সব আমার, ওইসব নিয়ে তোর চিন্তা করা লাগবে না। এই কথা শুনে রাগে ফুসফুস করতে থাকে মাহিবা। এইদিকে চোখ দিয়ে ইশারা করে আহমদের উপস্থিতি বোঝানোর চেষ্টা করেন মালা বেগম। কিন্তু মেয়ে বুঝলে তো,
মাকে চুপ থাকতে দেখে মাহিবা হাই হাই করে উঠে। বকবা না তো, তোমার বাবুরে বকবা কেন? আমারই তো মারবা। ভালো মারো, আমি আর আসবো না এই বাড়ি। বিয়ে দিয়ে দিছো না, এখন থেকে শ্বশুর বাড়িতেই থাকবো। থাকো তুমি তোমার বাবুরে নিয়ে। বিছানা থেকে উঠে দরজার দিকে যেতে যেতে আবারও বলতে থাকে, কেউ আমারে ভালোবাসে না, এই বাড়ির সবাই আমার পর, কারো মনে আমার জন্য একটু দয়া। বাকিটুকু বলার আগে আহমাদকে দেখে থমকে যায় মাহিবা। আহমাদের চোখ মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে সে মাহিবার এসব বিলাপ শুনে ফেলেছে। কতটা শুনেছে এটা আন্দাজ করতে না পারলেও এই মুহূর্তে আহমদের উপস্থিতি মাহিবাকে লজ্জায় ফেলার জন্য যথেষ্ট। সেও জায়গায় জমে যায় সে। আহমদ কিছু না বলে রোবটের মতো জায়গা পরিত্যাগ করে চলে যায়, কিন্তু মাহিবা তখনও ঠায় দাঁড়িয়ে। কি হয়ে গেল তার সাথে এটা? তার মান সম্মান শেষ, শেষ, আর কিছু থাকলো না। এই কথা ভেবে যেই না একটু কিছু বলবে তার আগেই আবার পিঠে পড়ে মায়ের হাতের কিল। দুম করে মেয়েকে মেরে মালা বেগম বলেন, হইছেন আবার ভালো, গা আরও যাত্রাপালার গান। তোদের দুইজনের জ্বালায় আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেল, ভাল লাগে না আর এসব। বিয়ে হয়ে গেছে তোর, এইবার তো মারামারি করা বন্ধ কর। মাহিদ যে আমার গাছের ফুল ছিঁড়ে ফেলছে এটা তাও দেখলো না আমরু, দেখবে কেন? আমুর বাবু না ও। এই কথাই ভেবে কষ্টের পাহাড় আরও উঁচু হয় মাহিবার মনে। কিন্তু কথা হলো, এখন ওই লোকটার সামনে কিভাবে যাবে মাহিবা? বোরখা পরে, মুখ ঢেকে, নাকি যাবেই না? আল্লাহ, এ আবার কি দুশ্চিন্তা! আহমদ হতভম্ব। মেয়েটাকে ভালো ভেবেছিল, কিন্তু এ তার কোন রূপ বের হলো? হায় হায়, তার বোনেদের সাথেও এমন মারামারি করবে নাকি? কল্পনায় চলে আসে সেই চিত্র। মাহিবা আফিয়াকে ওইভাবে মারছে, পাশে তাকে চিয়ার আপ করে যাচ্ছে আয়শা। কল্পনাতেই বিরক্ত হয় আহমদ, তার ছোট বোনকে দলে টেনে ফেলেছে। এই দাদা ভাই! সংবিত ফিরে পায় আহমদ। আয়শা তাকে ডাকছে, কই হারায় গেছিলে? তুই না মারামারি করছিলি? আমি মারামারি কখন করলাম? আমি তো ভাবি ওনাকে চিয়ার আপ করছিলাম। দুই দিকে মাথা নাড়ায় আহমদ। কল্পনার রাজ্যে ঘুরতে যেয়ে সে পাগল হয়ে গেছে, আর মাহিবার সাথে থেকে তার বোন পাগল হয়ে গেছে। বাহ, দারুণ! ও যেটা বলতে আসলাম শোনো। বল। এই দাদা ভাই! ভ্রুকুচকে গলায় ঝুলে থাকা বোনের দিকে তাকায় আহমদ। কি? এই দাদা ভাই? শুনতে পাচ্ছি, বল। এই দাদা ভাই গো! গলা থেকে দুই হাতের বেড়ি খুলে আহমদ জিজ্ঞেস করে, কি চাই? দুপাটি দাঁত বের করে আয়শা বলে, তুমি এত ইন্টেলিজেন্ট কবে হইলে? এক রাত ভাবিমনির সাথে থেকেই তো দেখি তুমি বুদ্ধ থেকে বুদ্ধিমান হয়ে গিয়েছ। চোখ রাঙায় আহমদ। কি বলবি বল, নেলে ভাগ। বলছি, রাগ করো কেন? দাদা ভাই, আমাকে ভাবিমনির মতো একটা বোরখা কিনে দিবে? কি সুন্দর লাগে দেখতে। মেজাজ চটে আসে আহমদের। যেই পোশাকের জন্য মেয়েটার প্রতি তার বিরূপ ধারণা, সেই পোশাকের প্রতি তুমুল আগ্রহ আয়েশার। খেপে যায় সে। কারো কিছু দেখিলে তোমার কিনতে হবে না, এরকম স্বভাব কবে থেকে হচ্ছে? গলার স্বর পাল্টায় সম্বোধন। আয়েশা চমকে ওঠে, থমকে যায়। আহমদ তাকে হয়তো কোনোদিনই এভাবে ধমক দেয়নি। বাবা মারা যাওয়ার 6 মাসের মাথায় তার জন্ম। বাবা বলতে সেই ভাইকেই জানে। আহমদও নিজের সন্তানের মতোই বড় করেছেন তাকে। সামর্থ্য অনুযায়ী কোনো ইচ্ছেই অপূর্ণ রাখেননি। সেখানে আচম্বিতে এমন ধমক খেয়ে আয়েশার গাল ভেজানোটা অস্বাভাবিক কোনো বিষয় না। খানিকক্ষণ ভাইয়ের দিকে চেয়ে থেকে আস্তে আস্তে প্রস্থান নেয় আয়েশা। একটা টু শব্দও করে না আর। বোনের প্রস্থানে হুঁশ ফিরে আহমদের। চোখ বন্ধ করে কোষে ধমক দেয় নিজেকে, এবার বোনের মান ভাঙাবো। বারান্দায় চুপচাপ বসে আছে আয়েশা। মাহিবা সেই কখন থেকে তাকে খুঁজছে। আহমদের সামনা না করে ছোট্ট ওই বাড়িতে চলাচল করা তার জন্য মুশকিল হয়ে দাঁড়িয়েছে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বারান্দায় এলে দেখতে পায় দুই গালে হাত দিয়ে বসে থাকা আয়েশাকে। আমার ননদিনী এখানে কি করে? আমি তোমাকে কোথায় কোথায় খুঁজছি। ফিরে তাকায় না আয়েশা। ভ্রুকুচকে সেদিকে যায় মাহিবা। আয়েশার গাল ধরে ঘুরিয়ে দেখে মুখে কান্নার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আতকে উঠে জিজ্ঞেস করে, কি হয়েছে পাখি, কাঁদিসু কেন? মাহিবার দিকে তাকায় আয়েশা। তার কোমর জড়িয়ে ধরে চুপ করে থাকে। আয়েশার মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে মাহিবা জিজ্ঞেস করে, ভাবিমণিকে বলবে না সোনা? কি হয়েছে বলো? ঘটনা সবিস্তারে বর্ণনা করে আয়েশা। ভাবনায় মজে মাহিবা। খুঁজতে থাকে না মেলা অঙ্কের ফুল। শ্বশুরের সাথে ঘুরে এসে বাড়ি কেড়ে আহমদ। আজ ফিরে যেতে চাইলেও শ্বশুর শাশুড়ির জোড়াজুড়িতে বাধ্য হয়ে আজকের রাতটুকু থাকার সম্মতি দিয়েছে। সদর দরজা পার হয়ে এদিক ওদিক তাকিয়ে একটা মুখ খুঁজে। সকালের যুদ্ধের পর আসামি পলায়ন করেছে। সাথে যুক্ত হয়েছে তার বোন আয়েশা। আয়েশাকে দেওয়ার জন্য কিছু চকলেট এনেছে। একবার সরি বলতেই হবে। মনের ভেতরে খচখচ করছে, এমন একটা কাজ কিভাবে করল সে? ঘরে প্রবেশ করে মাহিবার পড়ার টেবিলে ঘড়ি রাখতেই চোখ পড়ে মেলে রাখা ডায়েরির পাতায়। পাশেই ফোনের স্ক্রিন জ্বলজ্বল করছে। তাকাতে না চাইলেও দেখে ফেলে একটা আনসেভ নাম্বারে কল গেছে 15 বার, এবং সেটা কল লিস্টে সর্বগ্রে আসন গেড়েছে। সময়টাও দেখা হয়ে যায়। 5 মিনিট আগে শেষবার কল গেছে। চোখ ঘোরাতেই দৃষ্টি থামে কালি দিয়ে তৈরি অনুভূতির পাহাড়ে। বাক্যের মাঝে তাজা অশ্রুল অস্তিত্ব। প্রিয় ভাই ও বোনেরা, গল্পটি কেমন লেগেছে?
যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চোখ রাখুন নূরের আয়না চ্যানেলে। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে। আল্লাহ হাফেজ।